কথাগুলি এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বার করে বরং চক্রবর্তী বাড়ির পেছনের ভাঙা পাঁচিলটাতে হেলান দিয়ে একটি বিড়ি ধরিয়ে তাতে দীর্ঘ সুখ টান দিয়ে আপন মনে বিড়বিড় করে ওঠে, এই এক মহিলা মাইরি, কোনো সময় চিৎকার ছাড়া কথা বলে না। কর, তুই যত পারিস চিৎকার কর, আমি যখন মনে করব তখন ঝাঁটা দেব, সব সময় কাজ কাজ আর কাজ। বাড়ির পেছনের শিউলি গাছ থেকে সেই মুহূর্তে শিউলি ফুল তুলছিল, বা বললে ভালো হবে মাটিতে পড়ে থাকা শিউলি ফুল কুড়িয়ে একটি সাজিতে ভরছিল রাই। আচমকা রামুকে ওইখানে দেখে বেশ উচ্চস্বরে বলে উঠল, কাকিমণি দেখে যাও, রামু দাদা এখানে দাঁড়িয়ে কেমন বিড়ি ফুঁকছে, তুমি যে ডেকে যাচ্ছ কানে নিচ্ছে না। দেখো রাই দিদি, দিনে একবার কি দুবার বিড়ি খাই, তার জন্য তুমি আমাকে এভাবে বলতে পারো না। তাছাড়া কোন কাজটা আমি ফাঁকি দিই গো? রোজ মেজমার হয়েছে উঠোন ঝাঁটা দাও, অত বড় উঠোন ঝাঁটা দিতে গিয়ে আমার হাত কনিয়ে যায়, সেটা তোমরা কেউ কি বোঝো? হেসে লুটোপুটি খায় 16 বছরের তরুণী রাই, বলে ওঠে, সত্যি রামু দাদা, তুই ভয় পাস বটে মেজো কাকিমণিকে। থমকালো রাই। দীর্ঘ 30 বছর আগের এক টুকরো স্মৃতি মনে পড়ে গেল হঠাৎ করেই এই রায় ভাঙার প্রায় 300 বছর আগের পুরনো চক্রবর্তী বাড়ির পেছনের দিকের শিউলি গাছটার সামনে এসে দাঁড়াতে। কত শত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাড়ির উঠোন, দালান, বৈঠকখানা জুড়ে। এক এক করে চোখের সামনে ভেসে উঠতে থাকে 51বর্তী পরিবারের সেই সংসারটার মানচিত্র, যার কেন্দ্রে ছিল রাইয়ের মা, অর্থাৎ চক্রবর্তী বাড়ির বড় বউ মায়া। চলো রাই, বাড়ির ভেতরটা যাই, তোমাদের সেই উঠোন, সাবেকি আমলের ঘরগুলো একবার দেখি। সৌরভের কণ্ঠস্বরে সম্বিত ফিরে পেল রাই। নিচু কণ্ঠস্বরে বলে উঠল, চলো তবে। ছোড়দা বা বড়দা ওরা বলছিল ঘরগুলোর অবস্থা এখন শোচনীয়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আমাদের সাবধানে ঢুকতে হবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সৌরভ বলে ওঠে, চলোই না দেখি গিয়ে, যখন এত বছর বাদে নিজের জন্মভিটা এলে সবটুকু না দেখে গেলে চলে? এরপর তো আর কিছুই দেখতে পাবে না, বিশাল একটা ফ্ল্যাট বাড়ি ছাড়া। সৌরভের পেছন পেছন শুকনো পাতার ওপর অদ্ভুত মিষ্টি একটা খসখসে শব্দ তুলে যখন বাড়ির সামনের দিকে বড় কাঠের সদর দরজাটার সামনে এসে দাঁড়ালো রাই, সৌরভ বলে উঠল, তুমি দাঁড়াও, আমি ভেতরে যাই আগে। এসব পুরনো বাড়ির আনাচে কানাচে সাপ বা ওই জাতীয় সরীসৃপ লুকিয়ে থাকে। রাই দাঁড়ালো। সৌরভ বাড়ির সদর দরজার পাল্লা দুটো ঠেলে ভেতরে ঢোকার আগেই একটা সরু গাছের ডাল কুড়িয়ে নিল, যদি আচমকা আক্রমণ করে তখন সামান্যতম প্রোটেকশন নিতে পারবে এই ভেবে। এসো রাই, কোথাও কিছু দেখছি না, কেবল বুনো গাছপালাতে ভর্তি। উঠোনটা নামেই উঠোন, মনে হচ্ছে যেন বাগান। চক্রবর্তী বাড়ির উঠোন। এত বছর বাদে আচমকা উঠোনটাতে পা দিতেই বিশাল চারচৌকো উঠোনটা যেন কেঁদে উঠল। মনে পড়ে গেল রাঙাদি, শেষদি, মনাদি, তিতলি, পাপান আর সে রাই। কত যে কুমিরডাঙ্গা খেলার কথা। আজ স্মৃতির অতলে তলিয়ে যেতে হয় টুকরো টুকরো ঘটনার জল ছবিতে। ওই যে যখন ছোট কাকু বিয়ে করে আনলো ছোট কাকিমণিকে, মাসটা ফাল্গুন হবে, এই উঠোনেই রাখা হয়েছিল মস্ত বড় একটা শিল, তার ওপর দাঁড়াতে বলা হয়েছিল কাকিমণিকে। একটা পাথরের তৈরি বড় আকারের পাত্রে দুধের মধ্যে আলতা মিশিয়ে কাকিমণিকে বলা হয়েছিল ওর ভেতরে বা পা আগে রাখতে, তারপর ডান পা রেখে আস্তে আস্তে লাল পেরে বিছানো শাড়িটার ওপর দিয়ে হেঁটে আসতে। কাকিমণি ভুল করে ডান পা পাথরের পাত্রে রাখলে রে রে করে ছুটে এসেছিল ছোট পিসি ঠাকুমা, বলে উঠেছিল, এত বড় ধাড়ি মেয়ে, এটাও জানো না দুধে আলতাতে প্রথমে বা পা দিতে হয়? অবশ্য তোমাদের নিচু জাতের ঘরে এসব মনে হয় রীতি রেওয়াজ নেই। বলা যায় ছোট কাকাই প্রথম এই চক্রবর্তী বাড়ির পুরনো প্রথা ভেঙে সকলের সম্পূর্ণ অমতে গিয়ে নিজের পছন্দ মতো মেয়ে বিয়ে করেছিল, জাতের বিচার না করে। তাতে মা, ঠাকুমা, মেজো সেজো কাকিমণিরা তো বটেই, আশেপাশে সব আত্মীয় স্বজনেরাই ক্রুদ্ধ হয়েছিল। চক্রবর্তী বাড়িতে বিশ্বাস বাড়ির মেয়ে ঢুকবে, ছি ছি, এও মানতে হবে?
কি হলো রাই, এসো। চলো ওই ঘরগুলো একবার ঘুরে ঘুরে দেখি। রাই সৌরভের পদাঙ্ক অনুসরণ করল। রান্নাঘর সমেত পরপর 9টি ঘর, যেগুলির কোনোটারই দরজা নেই বা জানলা কিছুই নেই, হয়তো চোরে খুলে নিয়ে পালিয়ে গেছে। সেই সবকটি ঘর এক এক করে ঘুরে ঘুরে দেখতে গিয়ে একটি ঘরের সামনে এসে আপনা থেকেই রাইয়ের গতিপথ শ্লথ হলো। ঘরটা যে একসময় বড় আপন ছিল ছোট বোন শিউলির জন্য। একটা বুক চেরা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছোট বোনটার উদ্দেশ্যে। শিউলি আর তার মধ্যে বয়সের তফাৎ কত? মাত্র কয়েক সেকেন্ড। তারা যমজ। সে যেমন শান্ত, শিউলি তেমনি দুরন্ত। সারাদিন বাড়িটাকে হৈ হৈ করে মাতিয়ে রাখত। সবার চোখের মনি শিউলি ছিল না, বরং সকলের বিরক্তির কারণ। আসলে সে যেমন ফর্সা, শিউলি তেমনি কালো। ঠাকুমা ডাকত পেতনি বলে। মেজ সেজ ছোট কাকিমারা সকলেই মাকে বলতো, দিদি তোমার যখন পেটে দুটিতে আসে, একজন মনে হয় পূর্ণিমাতে, অপরজন অমাবস্যাতে আসে। দুজনে তারপর সলা পরামর্শ করে একসাথে পৃথিবীর আলো দেখে, নইলে এমন ফর্সার সাথে এমন কালো বের হয়। মাঝে মনে মনে এই কথাগুলি শুনে কষ্ট পেত না তা নয়, খুব পেত। আর তার রাগটা গিয়ে পড়তো শিউলির ওপর। হাসি খুশি মেয়েটাকে অকারণে 2-4 ঘা পিঠে বসিয়ে দিয়ে মা বলতো, কালো পেতনি, আমার পেটেতেই তোকে আসতে হলো, মরতে পারিস না হারামজাদি। তাতে অবশ্য শিউলির কোনো ভ্রুক্ষেপ ছিল না। এমন গালিগালাজ মায়ের কাছে রোজ সে খেত। রোজ মার খেয়ে এক ছুটে দৌড়ে যেত ঠাকুমার ঘরে। ঠাকুমা যে আর সকল নাতি নাতনির থেকে ওই পেতনিটাকেই বড্ড ভালোবাসে। রাই, দেখো দেখো, ঘরের দক্ষিণ কোণে বোধহয় হবে ওটা একটা টিনের বাক্স। জং ধরে গেলে অক্ষত। মনে হয় চোর ওটা দেখতে পায়নি, বা দেখতে পেলেও আমাদের জন্য স্মৃতিস্বরূপ ওটা রেখে গেছে। সৌরভ বেশ কৌতুকের সুরেই কথাগুলি বলে উঠল, যা রাইয়ের মোটেও ভালো লাগলো না। বরং সৌরভের দৃষ্টিকে অনুসরণ করতেই ওরও চোখ আটকালো টিনের বাক্সটার দিকে। এগিয়ে যেতে গিয়েও থমকালো। সৌরভের হঠাৎ করে ঘরের এক কোণে পড়ে থাকা একটি হাত পা ভাঙা কাঠের পুতুল মাটি থেকে তুলে তার দিকে এগিয়ে দিলে। বলে ওঠে, এই দেখো রাই, এই কাঠের পুতুলটাও চোর নিয়ে যেতে ভুলে গেছে। মায়েরই বলছি, তোমাদের এখানকার চোরগুলো খুব ভালো। তুমি আসবে বলেই হয়তো পুতুলটা ফেলে গেছে। রাই দিদি ছোট বয়সে খেলতো বলে। রাই এক প্রকার ছিনিয়ে নিল পুতুলটা সৌরভের হাত থেকে। সেটি বার কয়েক ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। এই দিদি, জানিস আম্মা আমাকে এই পুতুলটা দিয়েছে। আম্মাকে কে যেন পুরী থেকে এনে দিয়েছিল। তখন বয়স কত হবে? 10 বছর। রাই বা শিউলি দুজনেরই। আম্মা মানে ঠাকুমা যে শিউলিকে অনেক ভালো ভালো জিনিস দেয়, তা কখনোই পছন্দের ছিল না রাইয়ের। বলে উঠেছিল, আম্মা তোকে দিল, আমাকে দেবে না? আর যদি নাই দেয় তাহলে এই পুতুলটা তোর হবেও না। আমি এক্ষুনি ওটা ভেঙে দেব। শিউলির হাত থেকে কাঠের পুতুলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাই। মুহূর্তে কাঠের পুতুলটার হাত পা ভেঙে দিয়েছিল। সজল দুটি চোখে তাকিয়ে থেকেছিল ভাঙা কাঠের পুতুলটার দিকে শিউলি। একটা একটা করে লবণাক্ত ফোঁটা গন্ধ বেয়ে নেমে এসেছিল ওর। সেই দিকে মুহূর্ত খানেক তাকিয়ে থেকে মুখটা বেঁকিয়ে দৌড়ে ঘরে চলে গিয়েছিল রাই। অনুশোচনা না, একটিবারের জন্য হয়নি সেদিন রাইয়ের। কিন্তু আজ এত বছর বাদে সেই কাঠের পুতুলটা কত অনাদরে পড়ে আছে। একদিন যেটি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় শিউলির কাছ থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেটি পরম যত্নে বুকের মধ্যে চেপে ধরে রাই অনুশোচনায় বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আপন মনে বলে ওঠে, ক্ষমা কর শিউলি, সত্যিই আমি বড্ড হিংসুটে ছিলাম। তোর প্রতি আম্মার গভীর ভালোবাসা দেখে আমার খুব হিংসে হতো। অথচ আমি বাড়ির সকলের চোখের মণি, বাবা মা কাকা কাকিমণি সকলের। শুধু একজনের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম বলে তোকে হিংসা করেছি। তুই সকলের ঘৃণার পাত্র হোস সেটাই চেয়ে গেছি। তোর কালো কদাকার চেহারাটা আমাকে যে বিরক্ত করতো সব সময়। মনে হতো, কেন কেন তুই আমার বোন হয়ে জন্মালি? আমি তো একটিমাত্র সন্তান হতে পারতাম বাবা মায়ের। ক্ষমা কর বোন, ক্ষমা কর। তখন যে বুঝিনি তুই একদিন তোর জায়গাটা আমাকেই দিয়ে চলে যাবি অনেক অনেক দূরে, যেখান থেকে ফিরে আসতে পারে না কেউ। এই রাই, শিগগির তোমাদের রান্নাঘরটাতে এসো।
দেখে যাও পাশাপাশি দুটো উনুন কেমন স্বমহিমায় আজও বিরাজমান। এই যে আরশোল আর মাকড়সার বাসা বেঁধেছে। কাঠের পুতুলটা দ্রুত নিজের হ্যান্ডব্যাগে ঢুকিয়ে চোখের কোণে ফুটে ওঠা জলকণা অতি সন্তর্পণে রুমালের কোণ দিয়ে মুছে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সত্যি তো, আজও অক্ষত ওই দুটি মাটির নিকানো উনুন। একটিতে নিরামিষ, অপরটিতে আমিষ রান্না হতো সে সময়। রান্নার দিদি সুধা দিদি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে দুটো উনুনে দুটো মাজা হাঁড়িতে চালে জলে বসিয়ে দিয়ে মাকে আর মেজো কাকিমাকে হাঁক দিত। ও বৌদিরা, ভাত তো বসিয়ে দিয়েছি, রান্না কি হবে বলো? রামু তো বেপাত্তা, কখন থেকে বলছি 2 বালতি জল তুলে দে ইদারা থেকে, তা কে কার কথা শোনে? তোমরা বাপু এসো, আমি তো আর বেধবা মানুষ হয়ে আমিষের দিকে যেতে পারি না। সকাল থাকতেই মা, মেজো কাকিমণি, সেজো কাকিমণি, পরে ছোট কাকার বিয়ে হলে ছোট কাকিমণি ঘুম থেকে উঠেই স্নান সেরে তারপর রান্নার কাজে হাত দিত। মেজো কাকিমণি আমিষ রান্না আর মা নিরামিষ। সেজো আর ছোট কাকিমণি কুটনো আর বাটনা বাটাতে। সুধা দিদির কাজ ছিল হাতে হাতে সব এগিয়ে দেওয়া। সকাল 9টার মধ্যে সব রান্না যে কমপ্লিট করতে হবে। বাড়ির পুরুষেরা কেউ অফিস, স্কুল, কেউ কোর্টে, কেউ বা হাসপাতালে দৌড়াতো। ছোট ছেলে মেয়েগুলোর একেবারে নিচু ক্লাস বাদ দিয়ে সকলেই প্রায় উঁচু ক্লাস তখন, তাই 10টার সময় স্কুল। খাবার ঘরে সার দিয়ে আসন পেতে দিত সুধা দিদি। ছোট বড় মিলিয়ে 20 জন বসতে পারে খাবার ঘরের আকৃতি ছিল তেমনি। সকলে বসে পড়লে মা আর কাকিমণিরা পরিবেশন করে যেত কাঁসার থালা আর বাটিতে পরিপাটি করে রান্নাপদের রান্না সাজিয়ে। ছোট কাকু ডাক্তার মানুষ আর বেশ আধুনিক মনস্ক, মাকে বলে উঠত, বড় বৌদি, এই সব কাঁসার বাটি থালা বন্ধ করে এবার থেকে স্টিলের বাসন থালা বেরিয়েছে সেগুলো ব্যবহার করো। হালকা আছে, তোমাদের এই বয়ে বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্নাঘর থেকে কষ্টের লাঘবটা হবে খানিক। আম্মা তখনই বলে উঠত, এটা চক্রবর্তী বাড়ি ছোট খোকা, ও সব কি বললি স্টিলের না কিসের, ও সব বাসন চলবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো নয়। ছোট কাকা তখনকার মতো চুপ করে যেত। আম্মার মুখের উপর কথা বলার সাহস একমাত্র শিউলি ছাড়া আর কারো তখন ছিল না। খাবার ঘরের পাশেই ছিল এক এক করে রাইদের নিজেদের ঘর ছাড়া মেজো, সেজো আর তারপর ছোট কাকাদের ঘর। তারপর যে ঘরটা ছিল সেটি আম্মার। আম্মার পাশে ছোট মতো ঘরটা ছিল বাড়ির কুলদেবতা মা মঙ্গল চণ্ডীর ঘর। বাড়ির ওপর তলায় মন্দির নির্মাণ করে সেখানেই মাকে প্রতিষ্ঠা করবেন, তা আম্মার খুব ইচ্ছে ছিল। কিন্তু সব ইচ্ছে তো মানুষের পূরণ হয় না। আম্মারও হয়নি। মন্দির আর তৈরি হয়নি, বরং ভেঙে চুরমার হয়ে গিয়েছিল 25 জন সদস্য নিয়ে 51বর্তী পরিবারটা। কুলদেবতা মঙ্গলচণ্ডী এখন মেজো কাকার বাগবাজারের নতুন বাড়িতে পূজিত হন। একদিন ভোরে, আন্দাজ ওই 6টা কি 7টা, আম্মা সাধারণত ভোরবেলায় উঠত। সেদিনও উঠেছিল। তারপর স্নান সেরে ঠাকুরকে তুলে তাকে পুরোহিত মশাই আসার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। ঠাকুরের পরিচর্যার ক্ষেত্রেও শিউলি ছাড়া আম্মা কারোকে বিশ্বাস করতে পারত না। শিউলির ক্ষেত্রে তার 7 খুন মাপ। শিউলি যদি বাসি জামা কাপড়েও ঠাকুর ঘরে ঢুকেছে তাতেও আম্মার কোনো নিষেধ ছিল না। আর এই ব্যাপারটি রাই সহ আরও ভাই বোনেদের সাথে কাকিমণিদেরও রাগের কারণ ছিল। মেজো কাকিমণি তো বলেই দিত, এক চোখা বুড়ি, কেবল শিউলি পেতনি করেই জীবন কাটিয়ে দিল, আর যেন নাতি নাতনি নেই ওনার। মা অবশ্য এই ব্যাপারটাতে মনে মনে হয়তো খুশি অনুভব করত, কারণ তার কাছে যেন মনে হতো এই জগৎ সংসারে বৃদ্ধা মানুষটি তো আছেন যে তার কালো কুৎসিত মেয়েটাকে অন্তর থেকে ভালোবাসেন। আর কেউ ভালো না বাসুক, শাশুড়ি তার ছোট মেয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা মনটাকে তার ভরিয়ে দিত। কিন্তু ঈশ্বর বোধহয় অভাগী শিউলির কপালে তাকে ভালোবাসার জন্য কারোকে রাখতে চাননি। তাই সেদিন শীতের ভোরেই শিউলি প্রথম আবিষ্কার করল তার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষটা ঠাকুর ঘরেই মরে পড়ে আছে। চিৎকার করে শিউলি ডেকে উঠেছিল, বাবা, মা, কাকু, কাকিমণিরা সবাই এসো, আম্মা কোনো কথা বলছে না। রাই সহ বাড়ির প্রত্যেকটি মানুষ তখন উপস্থিত হয়েছিল ঠাকুর ঘরে। মাটিতে পড়ে আছে চক্রবর্তী বাড়ির প্রধানা বছর 75-এর ভামিনী দেবী। ছোট কাকা ডাক্তার, তৎক্ষণাৎ পরীক্ষা করে বলেছিল ঘণ্টাখানেক আগেই মারা গিয়েছে।
শীতের প্রকোপেই মৃত্যু মনে হয়। সবাই বিশ্বাস করেছিল মানুষটা নেই, কিন্তু শিউলি করেনি। আম্মার শরীরটাতে বারবার ঠেলা মেরে বলে গেছে একটাই কথা, ও আম্মা ওঠো, আজ যে বলেছিলে নলেন গুড়ের মিষ্টির পয়সা দেবে, তুমি আর আমি খাবো। ওঠো না আম্মা, ওঠো না, পয়সা দাও না, দাও। নিরুত্তর আম্মার মুখের দিকে তাকিয়ে থেকে একসময় উঠে গিয়েছিল শিউলি। যখন সবাই আম্মাকে নিয়ে চলে গিয়েছিল, ও একবারের জন্য ঠাকুর ঘর থেকে বের হয়নি। কেন যেন ওর মনে হয়েছিল ওই ঠাকুর ঘরেই আম্মা আছে। এরপর দীর্ঘ 1 বছর কেটে গিয়েছিল, কারোর সাথেই শিউলি সেভাবে কথা বলতো না। মাকেও আর শিউলির দুষ্টুমির শাস্তি হিসেবে বকাঝকা করতে হতো না। সে শিউলি যেন সম্পূর্ণ আলাদা। আচ্ছা রাই, এই ঠাকুর ঘরে তোমার আম্মা মারা গিয়েছিল তাই না? তখন তোমাদের কত বয়স হবে? সৌরভের কথাগুলি কানে যেতেই পুনরায় সম্বিত ফিরে পেল রাই। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠল, হ্যাঁ, আম্মা ঠাকুর ঘরেই মারা যায়। আমি আর শিউলি তখন বছর 16 কি 17। তার মানে শিউলি তখন জীবিত? সৌরভের প্রশ্নে বুকের ভেতরটা আচমকা টনটন করে উঠল রাইয়ের। বলে উঠল, হ্যাঁ, বেঁচে ছিল। আর তখনও শিউলির জীবনে সঞ্জীব আসেনি। সঞ্জীবকে কে এন্ট্রি দিয়েছিল এই বাড়িতে, যার জন্য শিউলির মতো একটা সাধাসিধে মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছিল? সৌরভের কথাগুলির প্রত্যুত্তরে পুনরায় একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে রাই এগিয়ে গেল তার আর শিউলির ঘরের দিকে, যেখানে কিছু সময় আগেই দেখেছিল টিনের বাক্সটা এক কোণে আজও অক্ষত অবস্থায় পড়ে আছে। ওই বাক্সটা রাই খুব ভালো করে চেনে। ওটা শিউলির বাক্স। শিউলি বেঁচে থাকতে ওই বাক্সে কোনোদিন হাত দিতে দেয়নি, এমনকি ওর মৃত্যুর পর মাও ওটা খুলে দেখতে কারোকে দেয়নি। কাকিমণিরা সকলেই বলেছিল ওটা গঙ্গায় ফেলে দিতে। মা বুকের মধ্যে বাক্সটা চেপে ধরে বলে উঠেছিল, না, খবরদার কেউ এই বাক্সতে হাত দেবে না। এ আমার শিউলির বাক্স, আমি কারোকে এটা হাত দিতে দেব না। সেদিন রাই বুঝেছিল শিউলির ওপর রাগের যে প্রকাশ মায়ের, সে দেখেছে বছরের পর বছর ধরে তাতে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না। মা শিউলিকে খুব ভালোবাসত। আচ্ছা রাই, তোমাদের যে একান্নবর্তী পরিবার ছিল, আম্মার পর কার কাঁধে এসে এত বড় পরিবারের দায়িত্ব এসে পড়েছিল? আসলে একান্নবর্তীই বলো বা যৌথ, আমি আবার এইসব পরিবার তত্ত্ব সম্পর্কে একেবারে অজ্ঞ, তা তো তুমি ভালোভাবেই জানো। বাবার দিকে বাবা একটিমাত্র সন্তান, আর মার দিকে মাও। তবে শুনেছি পরিবারের সবচাইতে বড় যিনি, তিনিই সব দায় দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতেন একান্নবর্তী পরিবারে। এমনকি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের থেকে আমন্ত্রণপত্র এলে সেই বয়োজ্যেষ্ঠ নামেই আসতো। তোমাদের ক্ষেত্রেও তাই হতো নিশ্চয়ই? হ্যাঁ, আম্মা মারা যাওয়ার পর বাবার নামেই আসতো আমন্ত্রণপত্র। আর আমরা বাড়ি শুদ্ধ আমন্ত্রিত হলে তো কথাই ছিল না। মা, কাকিমণিরা, ভাই বোনেরা, দাদারা সকলে যেতাম। খুব সেজেগুজে যাওয়া হতো। শিউলিকে আর আমাকে মা সাজিয়ে দিয়ে বলতো, যা, সকলকে দেখিয়ে আয় কেমন লাগছে তোদের। আমি দৌড়ে চলে যেতাম। বাড়ির মধ্যে সবচাইতে সুন্দর আমিই ছিলাম তো, তাই আমার সাজে সবাই মুগ্ধ। শিউলি অবশ্য যেত না। মা বলতো, যা, দেখিয়ে আয়। তাতে শিউলির জবাব ছিল, কি হবে দেখিয়ে? সেই তো সবাই বলবে কালি পেতনি, তোকে আর কি এত সাজে মানায়। মা বুঝতো শিউলির মনের কথা, কিন্তু তার কিছুই করার ছিল না। একটি মেয়ে অসম্ভব সুন্দরী, অপর মেয়ে অসম্ভব কুৎসিত, একজন মায়ের কাছে কতটা বেদনার, তা আজ এই মধ্যবয়সে এসে আমি বুঝেছি সৌরভ। রাইয়ের কথাগুলির মধ্যে বিষাদের সুর যা সৌরভকেও মর্মাহত করল। পরিবেশকে হালকা করতেই সৌরভ মুহূর্তের মধ্যে বলে উঠল, তোমাদের তো অত বড় বড় উনুন দেখলাম, তা কি রান্না হতো? এখনকার মতো তো নয়। রাই মৃদু হাসল, বলে উঠল, হতো তখনকার সাবেকি নানা পদের রান্না। মোচার ঘন্ট, থোড় ছেচকি, ইলিশ পাতুরি, ধোকার ডালনা, চিংড়ি মালাইকারি, এঁচোড় চিংড়ি, পুঁই শাকের চচ্চড়ি, পালং শাক ঘন্ট, আরও অনেক আমিষ ও নিরামিষ পদ।
আম্মা খুব ভালো রান্না করতে জানতো। আম্মার হাতে রান্না খেতে একজন সাহেবও আমাদের বাড়িতে এসেছিলেন, তা বাবা কাকাদের মুখে শুনেছি। আসলে ঠাকুরদা একটি বিদেশি কোম্পানিতে কাজ করতেন। নিজে চাকরিতে প্রমোশন পেতে একদিন অফিসের সাহেব বসকে নিমন্ত্রণ করে আনেন আমাদের বাড়িতে। বস তো আম্মার হাতে রান্না খেয়ে এতটাই তৃপ্ত হয়েছিলেন, যাওয়ার সময় আম্মাকে উপহারস্বরূপ তার হাতঘড়িটা দিয়ে যান। বলে যান এই হাতঘড়ি সাহেবের নাকি বাবার দেওয়া। তিনি কোনোদিন এই হাতঘড়ি তার নিজের থেকে আলাদা করেননি, কিন্তু করতে বাধ্য হলেন এমন সুন্দর তৃপ্তিদায়ক রান্না খেতে। আম্মা সযত্নে ঘড়িটি তুলে রেখে দিয়েছিলেন। অদ্ভুতভাবে শিউলি যখন মাধ্যমিক পাশ করল, যদিও 3rd ডিভিশনে, আম্মা তাতেই খুশি হয়ে ঘড়িটা শিউলিকে দিয়ে দিয়েছিল। আমাদের তো ছাড়ো, আমাদের ওপরে 2 দাদা মানে মেজো কাকার ছেলেরা, তাদের কারো কেউ দিল না। তোমাদের রাগ হয়নি? সৌরভের প্রশ্নে পুনরায় মৃদু হেসে রাই বলে ওঠে, রাগ করে লাভ নেই, কারণ আম্মা যে শিউলি ছাড়া আর কারোকে নিজের কাছে টেনে নেননি কখনো। এই রাই, দেখো দেখো, ওই ঘরের ভেতর কেমন একটা খোপ আকৃতির তাক। সত্যি তোমাদের এই পুরনো বাড়িটাতে না আসলে জানতেই পারতাম না পুরনো বাড়ি কি। একসময় কেমন ছিল পুরনো বাড়ির অন্দরমহল, কেমন ছিল সেই বাড়ির মানুষজনদের আদব কায়দা, যা তোমার মুখে আগে এভাবে কোনোদিন শুনিনি। ওটা কোনো খোপ নয়, ওটা কুলুঙ্গি সৌরভ। আর এই যে ঘরটা দেখছো, এটা আমার বাবা মায়ের ঘর। এই ঘরের মাঝখানে একটা মস্ত বড় পালঙ্ক ছিল। শুনেছি ওই পালঙ্কে আমার আম্মা আর ঠাকুরদার ফুলসজ্জা হয়। বলতে পারো ওই পালঙ্কে আম্মা আর ঠাকুরদা কাটিয়েছিলেন তাদের জীবনের 40টা বছর। তারপর ঠাকুরদা মারা গেলে ওই পালঙ্কটা আম্মা বাবাকে দিয়ে বলেন, তোর ঘরে ওটা রাখ। বিয়ের পর বউনি ওই পালঙ্কেই শুবি, তুই বড় ছেলে, পালঙ্কটা তাই তোরই প্রাপ্য। দামি সেগুন কাঠের তৈরি পালঙ্কটাতে ছিল অদ্ভুত সুন্দর কারুকাজ। যেই আসতো আমাদের বাড়িতে সেই পালঙ্কটা দেখে মুগ্ধ হতো। আসলে আম্মার বাপের বাড়ি ছিল মস্ত বড় লোক, তাই তারা দামি কাঠ দিয়ে অমন সুন্দর পালঙ্ক বানিয়ে দিয়েছিল মেয়ে জামাইয়ের জন্য। কিন্তু সে পালঙ্ক গেল কোথায় রাই? তোমাদের ব্যারাকপুরের বাড়িতে তো তা দেখিনি। সৌরভের প্রশ্নে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাই বলে ওঠে, শিউলির মৃত্যুর পর ওর স্মৃতি বিজড়িত কোনো কিছুই বাবা রাখেনি, কারণ ওই পালঙ্কে দিবারাত্র শুয়ে বসে কাটাতো শিউলি। পড়াশোনা করতো ওই পালঙ্কে শুয়ে, শুধু রাতে শুতে যেত আমার আর ওর নিজস্ব ঘরটিতে। শিউলির মৃত্যুটা সত্যি মর্মান্তিক রাই। বলতে পারো তোমাদের এত সুন্দর একটা পরিবারের অপমৃত্যু ঘটেছিল শিউলির অপমৃত্যুর সাথে সাথে। ভুল বললে সৌরভ, শিউলির অপমৃত্যু ঘটেনি, ওকে খুন করা হয়েছিল। ওর নারীত্বকে চরম অপমান করে ওকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল ওই মানুষটা। একটা মেয়েকে ভালোবাসায় ভুলিয়ে তার শরীরটা ভোগ করে তারপর তাকে ফেলে রেখে বিদেশে চলে যাওয়া, এ কোন মনুষ্যত্বের কাজ ছিল সঞ্জীবের? শিউলি তো বেহায়া ছিল না, হ্যাঁ বলতে পারো ভালোবাসার কাঙাল ছিল। তাই তাকে ভালোবাসার অভিনয় ভুলিয়ে চক্রবর্তী বাড়ির মুখে চুনকালি লেপে দিয়ে বিদেশ চলে গেল সঞ্জীব। যাবার আগে সম্পূর্ণ অস্বীকার করলো ওর আর শিউলির সম্পর্ক। বলে গেল, কই, সে তো কোনোদিন শিউলিকে ভালোবাসেনি, আর বাসবেই বা কেন? পৃথিবীতে কি মেয়ের অভাব রয়েছে যে ওই পেতনিটাকে ভালোবাসতে যাবেও? চলো এবার রাই, ফিরতে হবে। এখান থেকে কলকাতা বহু দূরে, একা ড্রাইভ করে তোমাকে এনেছি। সন্ধ্যা নেমে এসেছে। পুরনো বাড়ি, সূর্য ঢলে পড়লে তখন এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা ধরনের সরীসৃপ বেরিয়ে আসতে পারে। সৌরভের কথায় আলতো করে মাথা নাড়ল রাই, বলে উঠল, হ্যাঁ চলে তো যেতেই হবে। একদিন যেমন এই বাড়ির সবটুকু মায়া কাটিয়ে বাবা মায়ের সাথে চলে গিয়েছিলাম ব্যারাকপুরের বাবার সঞ্চয়ের অতি কষ্টে করা 2 কামরা ওলা বাড়িটাতে, সেভাবেই আজও চলে যেতে হবে। সেদিন মা এই বাড়িতে থাকতে পারেনি। শিউলির স্মৃতি পাগলের ন্যায় তাড়া করে বেড়াতো মাকে। মা তখন বদ্ধ উন্মাদ। যাকে দেখতো তার কাছেই ছুটে গিয়ে জিজ্ঞেস করত, এই শিউলি এলি নাকি? আয় মা, তোকে সাজিয়ে দি।
তোর আমার বিয়ের লাল বেনারসিটা বেশি পছন্দের তো, আমি ওটা তোকেই পরিয়ে দেব। রাইকে বলবি না, ও বড্ড হিংসুটে, তোর থেকে কেড়ে নেবে। মায়ের এমন অদ্ভুত আচরণ বাড়ির সকলকে বিরক্ত করত সে সময়। যে মানুষটা তার বিয়ের পর থেকে এই পরিবারের মুখে অন্ন জুগিয়ে গেছে হাসি মুখে, সেই সকলের চোখে পাগলি হয়ে গেল এক ঘটনার পর। কারো কাছে সে বড় বৌদি পাগল, কারো কাছে জেঠিমণি পাগল, আবার কারো কাছে বড় যা পাগল। মেজো সেজো কাকারা ছোট কাকাকে তো একদিন বৈঠকখানা করে ডেকে বলেই বসলো, বড় বৌদির জন্য মেন্টাল হসপিটালের ডাক্তারের ব্যবস্থা কর। কেউ বাড়িতে আসা যাওয়া করতে পারে না, শুধু পাগলামো। আচ্ছা, শিউলিকে কি আমরা মেরেছি, নাকি আমরা বাঁচতামও ভালো? ও তো সুইসাইড করলো, তার সাথে কি করে সঞ্জীবের মতো একটা ব্রিলিয়ান্ট ভালো ছেলের নামে দোষ চাপিয়ে দিয়ে। ওটাও তো বড় বৌদি বা দাদার ভাবা দরকার ছিল, সঞ্জীব শিউলিকে ভালোবাসবে। ইয়েও কি সম্ভব? রাই হলে কথা হতো, মিথ্যা দোষারোপ যত সব। যাই হোক, যদি ডাক্তার বলে মেন্টাল হসপিটালে রাখতে, তাহলে বড় বৌদিকে তাই রাখতে হবে। ওর জন্য তো আমাদের এই একান্নবর্তী পরিবারটা ভেঙে যেতে পারে না। একটা সময় আসবে বড় বৌদি হয়তো সবাইকে মারতে আসতেও পারে। ছোট কাকা অবশ্য প্রত্যুত্তরে ওদের জানিয়েছিল, বড় বৌদিকে একটু সময় দাও তোমরা, আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আকস্মিক এত বড় আঘাত বহন করা তো কম কষ্টের নয়। মেজদা সেজদা তোমরাই বলো। আমার বিশ্বাস আমরা যদি সহযোগিতা করি, বড় বৌদি ভালো হয়ে উঠবে। ছাই হবে, আরও অবনতি হবে, তার চেয়ে মেন্টাল হসপিটালে রেখে চিকিৎসা করানো অনেক ভালো। কথাগুলি সেজো কাকার ছিল। মেজো কাকা সায় দিয়েছিল মাথা নেড়ে। বাবা আড়াল থেকে ওদের এই কথোপকথন শুনেছিল। অসহায় মানুষটার বুক চিরে হয়তো সেই মুহূর্তে বেরিয়ে এসেছিল দীর্ঘশ্বাস। আর সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিল স্ত্রীকে মেন্টাল হসপিটালে রেখে চিকিৎসা করানোর পরিবর্তে এই বাড়ি, যে বাড়ির সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে শিউলির স্মৃতি, তা থেকে মুক্ত করে নিয়ে চলে যেতে হবে অনেক দূরে, যেখানে শিউলি নামে কারো চিহ্নটুকু থাকবে না। তাতেই স্ত্রী সুস্থ হবে। তাই একদিন একান্নবর্তী পরিবারের সকলকে বৈঠকখানা ঘরে ডেকে বাবা বলে উঠেছিল, আমি স্বার্থপর, কারণ যে পরিবার আমার কাঁধে ভর রেখে আগামীর দিকে এগিয়ে চলার কথা, তা সে চলতে পারবে না, কারণ আমি তাকে বহন করতে অপারগ। আমার কাঁধে আজ আর সে বল নেই যে বল একটা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসলে শিউলির শেষ যাত্রার সময় শিউলি আমার সব বলটুকু শরীর থেকে কেড়ে নিয়ে চলে গেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভার পিতার কাঁধে সন্তানের মৃত শরীরের ভার, আর সেই ভার বহন করতে গিয়েই আমি আজ আমার শরীরের সব বল হারিয়ে ফেলেছি। তাই এই একান্নবর্তী সংসারের ভার আমি আর নিতে পারবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্ত্রী মানে তোমাদের বাড়ির বড় বৌদি আর রাইকে নিয়ে চলে যাব। যদি পারো তোমরা একান্নবর্তী এই সংসারটা আমার অভাবে ভেঙে ফেলো না, আর যদি না পারো, জোর নেই, নিজেদের মতো সুখী থাকার মতো সুখ খুঁজে নিও তোমরা। জানো সৌরভ, সেদিন এই কথাগুলি বলতে গিয়ে বাবার বুকের ভেতরটা কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল তা বুঝেছিলাম। দাদু মারা যাওয়ার পর স্বল্প মাইনের চাকরিতেই এই একান্নবর্তী সংসারটাকে তিল তিল করে বাঁচিয়ে রেখেছিল বাবা একা। মা আসার পর বাবার সুযোগ্য সঙ্গিনী হয়ে পাশে থেকেছে সব সময়। এমনকি যখন মেজো কাকিমণি দুই ছেলের মা হয়ে গেছে, তখনও মা সন্তান জন্ম দিতে পারেনি বলে আম্মার থেকে নানা গঞ্জনা শুনেও এই সংসারটাকে হাসি মুখে একটিমাত্র সুতোয় বেঁধে রেখেছিল। অথচ সেই একান্নবর্তী সংসার তাকে পাগল বলল, দিল না কেউ সহানুভূতির হাত বাড়িয়ে। সন্তান হারা এক মায়ের হৃদয়ের নিদারুণ কষ্ট কেউ সেই দিন বুঝল না, এটাই বড় দুঃখের। রাইয়ের কথাগুলির প্রত্যুত্তর সৌরভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রত্যুত্তর কি দেবে? মানুষের স্বার্থপরতাই যে এক সময়ের একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি বরং গাড়িতে গিয়ে বসো, আমি আসছি সৌরভ, আমার একটা কাজ আছে। আসলে দীর্ঘদিন ধরে যে কৌতূহল মনের কোণে জমা রেখে এসেছি, এখন যদি সেই কৌতূহল নিবারণ না করতে পারি, আর কোনোদিন তা আর সম্ভব হবে না। তুমি যাও, আমি ঘণ্টাখানেকের মধ্যেই আসছি। আমি যাচ্ছি বটে, কিন্তু বেশিক্ষণ এই পুরনো ভাঙা বাড়িতে থাকা তোমার উচিত হবে না রাই। সন্ধ্যা নেমে আসছে। যাই হোক, তুমি তাড়াতাড়ি এসো, আমি ততক্ষণ গাড়িতে গিয়ে বসছি।
রাইকে দ্রুত কথাগুলি বলে সৌরভ জীর্ণ উইপোকার বাসা বাঁধা সদর দরজাটা ঠেলে বেরিয়ে গেল। সৌরভ চলে যেতেই রাই আর কোনো দিকে তাকালো না। যতই তাকাবে ততই পুরনো স্মৃতিগুলো তাকে ছুঁয়ে দেখতে চাইবে। সে সোজা তার আর শিউলির ঘরটাতে এসে দাঁড়ালো। এগিয়ে গেল ধীরে ধীরে ঘরের মধ্যে। মাকড়সার জাল আর পুরো ধুলো রাস্তারণে সমগ্র ঘরটা তখন কোনো ভৌতিক গল্পের প্রেক্ষাপটে আঁকা ঘরগুলির মতো লাগছে। ক্ষণিকের জন্য কড়িকাঠের দিকে তাকালো রাই। মুহূর্তে বুকের ভেতরটা গুমড়ে উঠল। এই কড়িকাঠের থেকেই সেদিন রাতে দেখা গিয়েছিল শিউলির ঝুলন্ত দেহ। থরথর করে কেঁপে উঠল সর্বশরীর রাইয়ের। আপনা থেকে বেরিয়ে এসেছিল কথাগুলি। শিউলি, কেন এমন করলি বোন? দুটো চোখে অবিশ্রান্ত ধারা। রুমালের প্রান্ত দিয়ে তা মুছে আরও একটু এগিয়ে গেল রাই। ঘরের দক্ষিণ কোণে রাখা টিনের বাক্সটা যা আজও দেখে অক্ষত মনে হচ্ছে, ওটাতেই যে সব উত্তর আছে আজও মনে হয় তার। মা কোনো দিন কারোকে ওই বাক্স হাত দিতে দেয়নি। কি এমন ছিল শিউলির ওই বাক্সে যা মা কারোকে খুলে দেখতে দেয়নি? ব্যারাকপুরের বাড়িতে চলে যাওয়ার সময় অনেক ভুলিয়ে ভালিয়ে মাকে ওই বাক্স থেকে বিচ্ছিন্ন করেছিল বাবা নিজেই। কারণ বাবা জানতো ওই শিউলির ওই বাক্স সাথে থাকলে মা শিউলির থেকে নিজেকে কোনো দিন বার করতে পারবে না। বাক্সটা একসময় কী রঙের ছিল তা আজ আর মনে নেই রাইয়ের। আর এখন তো জং ধরে তার ওপর ধুলোর আস্তরণ, সব মিলিয়ে কদাকার চেহারা নিয়েছে বাক্সটা। ঘরের এদিক ওদিক তাকিয়েও বাক্সটি মোছার মতো কোনো কিছু না পেয়ে নিজের দামি শাড়ির আঁচল দিয়েই ভালো করে সেটি মুছে ফেলল রাই। তারপর সেটি ছোট্ট চারচৌকো আকারের টেবিলটার ওপর থেকে তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়াতে গেলে প্রচণ্ড একটা ধাক্কা। ছিটকে পড়ল বাক্সটা সমেত রাই। সন্ধে নেমে এসেছে। চাপচাপ অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘরটা জুড়ে। কে যেন তার কাঁধে আলতো করে হাত ঠেকালো। কি হিমশীতল স্পর্শ! গলার ভেতরটা কাঠ হয়ে আসছে। জল, একটু জলের খুব প্রয়োজন। অতি কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে রাই বলে উঠল, কে কে? দিদি, আমি শিউলি। আমি যে বাঁচতে চেয়েছিলাম দিদি, আমি যে বাঁচতে চেয়েছিলাম। আমি কুৎসিত, তা বলে কি বাঁচার কোনো অধিকার আমার ছিল না? আজও যে আমি বাঁচতে চাই দিদি। থরথর করে কাঁপতে লাগলো রাই। তার কণ্ঠ রোধ হয়ে আসছে। শিউলি, শিউলি এসেছে? না না, তা কেমন করে হয়? শিউলি তো... সৌরভ, সৌরভ! চিৎকার করে উঠল রাই। সৌরভ, তুমি কোথায়? সৌরভ! না, তারপর আর কিছু মনে নেই রাইয়ের। জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফিরেছিল তখন সে তার কলকাতার বাড়িতে তার আর সৌরভের নিজস্ব বিছানায় মেয়ে তৃণা আর তোর্ষা মাথার শিয়রে দাঁড়িয়ে থেকেছিল অনেকক্ষণ। কিছু সময় আগে সৌরভ ওদের চলে যেতে বলাতে ওরা নিজ ঘরে চলে যায় বিশ্রাম নিতে। রাত বেশ গভীর। এদিক ওদিক তাকালো রাই। বলে উঠল, শিউলি, আমি শিউলিকে অনুভব করেছি। ওর কণ্ঠস্বর শুনেছি। সৌরভ, তুমি কোথায়? বিশ্বাস করো, শিউলিকে আমি অনুভব করেছি। ও আমার সাথে কথা বলতে চেয়েছিল। মেয়েরা নিজ ঘরে চলে যেতে সৌরভ রাইয়ের মাথার শিয়রে বসে এতটা সময় ধরে রাইয়ের জ্ঞান আসার অপেক্ষায় ছিল। জ্ঞান ফিরতে আলতো করে কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, ওটা তোমার ভ্রম রাই। শিউলি মৃত। তাকে কেমন করে তুমি অনুভব করবে? আর কণ্ঠস্বর, তা কখনো সম্ভব? তোমরা ব্যারাকপুরে চলে যাওয়ার পরও ওই বাড়িতে তোমার কাকাদের পরিবার বছরখানেক ছিল। তাহলে তারাও তো উপলব্ধি করতো কোনো না কোনো সময়। আসলে আজ সারাদিন ওই বাড়িতে তুমি শিউলিকেই খুঁজে গেছো, আর তার থেকেই তোমার মনের মধ্যে শিউলির প্রবেশ ঘটেছে প্রবলভাবে, আর তাতেই ওকে অনুভব করেছ। ওর কণ্ঠস্বর শুনেছ বলে মনে হচ্ছে। না না সৌরভ, মিথ্যে নয়। শিউলি আছে, ওই বাড়ির ওই ঘরটাতেই আছে। ও যে আজও কেঁদে চলেছে দুঃসহ অপমানের জ্বালা বয়ে নিয়ে। ও যে মরতে চায়নি। ওর মৃত্যুর জন্য যে আমরা সকলেই দায়ী সৌরভ। কেউ ওকে আমরা বিশ্বাস করিনি। সঞ্জীবদা যে অন্যায় করেছিল ওর ওপর, তার প্রকৃত শাস্তি পাওয়ার কথা ছিল সঞ্জীবদার, অথচ সেই শাস্তি পেল শিউলি। কারণ আমরা সঞ্জীবদাকে বিশ্বাস করেছি, শিউলিকে নয়। মানে, তুমি আমাকে বলতে পারো রাই,
শিউলি কেন সুইসাইড করেছিল, বা তোমার মতে যা খুন? যদি তোমার কোনো অসুবিধা না থাকে। সৌরভের কথাগুলির প্রত্যুত্তরে রাই একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলে উঠল, বলবো সৌরভ, বলবো। কারণ আজ না বললে আমরা যে সকলেই কোনো না কোনোভাবে শিউলির মৃত্যুর জন্য দায়ী তা কখনো বলা যাবে না। মেয়েটা যে সত্যি বাঁচতে চেয়েছিল, আমরাই ওকে নিজেদের একান্নবর্তী পরিবারে কলঙ্ক চাপা দিতে, মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করেছিলাম। শুধু সঞ্জীব দা নয়, আমরা সকলেই খুনি, আর সেই খুনের দায় আর বহন করতে পারছি না। আজ তোমাকে সবটুকু বলে শান্তি পেতে চাই। শোনো তাহলে, আজ থেকে 30 বছর আগের বা তার থেকে একটু বেশি সময়ের ঘটনা। আমার মেজো কাকার ছেলে, আমাদের পরিবারের যে বড় দাদা অংশুমান, তারই বন্ধু ছিল সঞ্জীবদা। অসম্ভব সুন্দর দেখতে, তেমনি পড়াশোনায়। বলতে গেলে সঞ্জীবদা যে কোনো মেয়ের হৃদয় এক মুহূর্তে দখল করে নিতে পারত, এমনি সুদর্শন আর ব্যক্তিত্ব সম্পন্ন। আমি বা শিউলি দুজনেই তখন কলেজের প্রথম বর্ষ। মূলত আমার জন্যই সঞ্জীবদা আমাদের বাড়িতে আসতো, কারণ আমার তখন অঙ্কে অনার্স, আর আমাকে অঙ্ক বুঝিয়ে দিতে সপ্তাহে 2 দিন আসতো সঞ্জীবদা। তখন সঞ্জীবদা ইঞ্জিনিয়ারিং পড়ছে, শিউলি বাংলা অনার্স। তাই বলা যেতেই পারে শিউলির সাথে কোনোভাবে যোগাযোগ হওয়ার বা কোনো সম্পর্ক গড়ে ওঠার পথই ছিল না সঞ্জীবদার সাথে। কিন্তু তবুও কেমন করে সম্পর্ক গড়ে উঠেছিল তা আমার জানার বাইরে থেকে গিয়েছিল। যতটুকু আমরা শিউলির মুখে শুনেছিলাম ওদের সম্পর্ক বিষয়ে, তা অনেক পরে, যখন শিউলির জীবন তছনছ হয়ে গেছে, আরও মনে মনে এক প্রকার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল। আসলে সঞ্জীবদাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল শিউলি, কখন আর কিভাবে তা ওর জানা ছিল না। সঞ্জীবদা আমাকে পড়াতে আসলে শিউলি নানা ছুতোয় বৈঠকখানা ঘরে ঢুকে আসতো। যেখানে মা চা করে এনে দেওয়ার কথা, সেখানে শিউলি নিজে হাতে চা করে সঞ্জীবদাকে দিতে আসতো। নানা অছিলায় কথা বলার চেষ্টা করত। প্রথম দিকে মনে হতো আমার সঞ্জীবদা শিউলিকে মোটেও পছন্দ করে না। নেহাত মেয়েটা কথা বলতে আসে তাই কথা বলে, কিন্তু ব্যাপারটা কিছুদিন বাদে থেকে উল্টো দেখলাম। সঞ্জীবদা আমাকে অঙ্ক শেখাতে যত না মনোনিবেশ দেখাতো, তার চাইতে ঢের বেশি শিউলির সাথে কথা বলতে ভালোবাসত। মনে মনে বেশ অবাক হতাম। সঞ্জীবদার মতো অত হ্যান্ডসাম, বুদ্ধিমান, সর্বোপরি ব্রিলিয়ান্ট ছেলে সামান্য শিউলির মতো অতি সাধারণ কালো পেতনির মতো দেখতে মেয়েটার সাথে কথা বলতে এত ভালোবাসে। আশ্চর্য! কথাটা মাকে একদিন বলতেই মা বলে উঠেছিল, কি বলছিস, সঞ্জীব শিউলিকে পছন্দ করে? ধ্যাত, তা কখনো হতে পারে? আসলে শিউলি কথা বলতে ভালোবাসি, আর ওর কথাগুলো তো জানিস কত মিষ্টি সুরে, তাই হয়তো সঞ্জীব শুনতে পছন্দ করে। ও সব আবল তাবল ভাবতেও যাস না। শিউলিকে সঞ্জীব পছন্দ করে যে কেউ শুনলে হাসবে। মায়ের কথাগুলো আমারও মনে হলো ঠিকই। শিউলিকে সঞ্জীবদা ভালোবাসা তো দূর, নিজের কাছেই ঘেঁষতে দেবে না। আমি হলে না হয় কথা হতো, সঞ্জীবদার সাথে আমাকেই যে মানায়। কয়েকটা মাস কেটেও যায়। শিউলিকে আমি বা মা দুজনেই লক্ষ্য করতাম বেশ অন্যরকম। যে শিউলি সাজতে ভয় পেত, কেউ যদি ওকে পেতনি বলে, সেই মেয়ে মুখে পাউডার ঘষে। ভালো ভালো সালোয়ার কামিজ, যা আমি একান্ত আমার জন্য কিনতাম, সেগুলো আলমারি থেকে বার করে তা আমাকে না জানিয়েই পরে নিয়ে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, বলতে পারো নিজেকে যতদূর সুন্দর করে কারো সামনে দাঁড়ানো যায় তেমনভাবেই সেজে কখনো কলেজে, কখনো বন্ধুর বাড়ি নাম করে বেরিয়ে যেত। সন্ধ্যা পেরিয়ে রাত হতো, মা বেশ চিন্তা করত। বাবাকে জানালে বাবা উদাসীন থাকতো। মেজো সেজো বা ছোট কাকিমণিরা মাকে বলতো, দিদি, মেয়ে মানুষ কালো হোক আর কুলো হোক, মেয়ে মানুষের শরীরের প্রতি পুরুষের নজর থাকেই। তাই শিউলিকে এত স্বাধীনতা দিও না, যা পেয়ে ও কোনো ভুল করে বসে। এত রাত করে বাড়ি ফেরা কখনোই সমর্থন করো না। মা সব শুনে আমাকে বলতো, তুই কি কিছু জানিস ইদানিং শিউলি কোথায় যায়, কার সাথে মেলামেশা করে? আমি সত্যি জানতাম না, কারণ কোনোদিন এ প্রশ্ন আমার মনে অন্তত জাগেনি। শিউলি কারোর সাথে প্রেম করতে পারে, কোথাও গেলে শিউলি ওর কোনো বন্ধুর বাড়ি যাবে, কিন্তু সত্যিটা বেশি দিন চাপা থাকলো না। আমাদের পারিবারিক খুব ঘনিষ্ঠের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ এলো সামনে। আমরা এইসব নিমন্ত্রণে বাড়ি দেখার দায়িত্ব পাড়ার কোনো দাদাকে দিয়ে চলে যেতাম। এই বিয়ের অনুষ্ঠানেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করে শিউলি জানিয়েছিল ও বিয়েতে যাবে না। ওর নাকি শরীরটা ভালো নয়। মা বলেছিল, তুই একা এত বড় বাড়িতে থাকবি? তাছাড়া তুই থাকলে তো পাড়ার কোনো কারোকে বাড়ি দেখার দায়িত্ব দিয়ে যেতেও পারবো না। সমস্ত মেয়ে তুই।
মা, আমি আর সোমদত্তা থাকবো, কোনো চিন্তা করো না। কলেজের কিছু লেখা বাকি আছে, দুজনে লিখবো আর টিভি দেখবো, সময় কেটে যাবে। তাছাড়া তোমরা তো রাত 11টা বা 12টার মধ্যে চলে আসবে। শিউলি এমনি জানিয়েছিল, অগত্যা দুই বন্ধু যখন থাকবে তখন না থাকার তো কিছু নেই। আর সত্যি তো, রাত 11টা বা 12টার মধ্যেই চলে আসা। শিউলিকে রেখেই আমরা বাড়ির সকল সদস্য সেদিন চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। যখন ফিরি রাত বেশ প্রায় 11:30 তো হবেই। বাড়ি ঢুকেই মা আর আমি সোজা চলে আসি আমার আর শিউলির ঘরটাতে। দেখি ও অদ্ভুত সুন্দর সেজেগুজে বসে আছে। বিশেষ করে ও মায়ের বিয়ের লাল বেনারসিটা পরে বসে আছে যেন নতুন বউ। কেমন যেন সন্দেহ হলো মায়ের ওর সুন্দর সাজের মধ্যে কিছু যেন খুঁজে পাওয়াতে বলে উঠল, শিউলি, তোকে এমন লাগছে কেন? চুল চোখ মুখ এমন বিধ্বস্ত। কই না তো, আমি ঠিক আছি। এই তোমরা আসছিলে না বলে কি আর করবো, সাজছিলাম। আমার সাজতে খুব ভালো লাগে এখন। তুই এই শাড়িটা পরেছিস কেন? কে দেখতে আসবে তোকে যে এই শাড়িটা পরেছিস এত রাতে? সোমদত্তাই বা কোথায় গেল? ওর তো তোর সাথে থাকার কথা ছিল। ছিল তো, একটু আগেই চলে গেছে। বলল বাড়ি যাই, তোর বাড়ির সকলের ফেরার সময় হয়ে গেছে। মা যেন শিউলির কোনো কথায় বিশ্বাস করতে পারছিল না। আসলে শিউলির অদ্ভুত সাজটাই মাকে চিন্তিত করেছিল, কিন্তু কেন তা অনেক পরে বুঝেছিলাম। মাসখানেক বা তার বেশি সময়ের ঘটনা। সঞ্জীবদা একদিন এসে মাকে বা বাড়ির সকলকে ডেকে জানালো আর তার এই বঙ্গরাজ্যে থাকা হচ্ছে না। আগামী 2 দিনের মধ্যেই সে আমেরিকায় চলে যাচ্ছে। ওখানে একটি কোম্পানিতে বড় চাকরি পেয়েছে। শুনে আমার মা তো বটে, এই বাড়ির সকলেই খুশি। সকলের মুখে একটাই কথা, তুমি ব্রিলিয়ান্ট ছেলে, তোমার মতো মেধাবী ছেলেরাই তো দেশের নাম উজ্জ্বল করতে বিদেশে পাড়ি দেয়। শিউলি তখন উপস্থিত ছিল না। সঞ্জীবদা যে বিদেশে চলে যাচ্ছে ও শুনেছিল কলেজ থেকে ফিরে মায়ের মুখে। জানিস শিউলি, আমাদের সঞ্জীব বিদেশে যাচ্ছে, আমেরিকায়। আজ মিষ্টি নিয়ে এসেছিল। মেজ কাকিমণির কাছে যা, মিষ্টি খেয়ে আয়। হবে না? অমন ভালো ছেলে আমেরিকা যাবে না তো কে যাবে? মা, কে আমেরিকা যাচ্ছে বললে? শিউলির চোখে মুখে ঘোর বিস্ময়। কেন, সঞ্জীব যে তোর দিদিকে অঙ্ক করাতে আসে, তোর বর্দার বন্ধু, এখনো চলে যাচ্ছে। অন্য অঙ্কের টিচার রাখতে হবে রাইয়ের জন্য। মা, তুমি ঠিক বলছো। সঞ্জীবদা আমেরিকায় চলে যাচ্ছে, কিন্তু আমার তাহলে কি হবে মা? মা হতভম্ব। এসব কি বলছে শিউলি? সঞ্জীব চলে যাওয়ার সাথে ওর কি আসে যায়? মা, এ হতে পারে না। আমি সঞ্জীবদাকে ভালোবাসি, সঞ্জীবদাও আমাকে ভালোবাসে। বিশ্বাস করো মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সঞ্জীবদা আমাকে না জানিয়ে কোথাও যেতে পারে না। মা সজোরে একটা থাপ্পড় মেরেছিল শিউলির গালে। থরথর করে কেঁপে উঠেছিল ওর ঠোঁট দুটো। কাতর কণ্ঠস্বরে বলে উঠেছিল, তুমি বিশ্বাস করছো না কেন? তুমি একবার সঞ্জীবদাকে ডেকে পাঠাও, ও নিজে মুখে বলবে আমাদের ভালোবাসার কথা। এ তো চরম সত্য মা, এতে কোনো মিথ্যে নেই। শিউলি, সঞ্জীবদা একজন মেধাবী সুচরিত্রের ছেলে, তাকে নিয়ে এসব কথা বলা বন্ধ কর। আমি কখনো বিশ্বাস করি না সঞ্জীবদা তোকে ভালোবাসতে পারে। কথাগুলি আমি বলে উঠতেই ও চিৎকার করে বলে উঠেছিল, কেন, ও বুঝি তোকে একা পছন্দ করবে? এটাই তুই চাস, তাই তো দিদি? আমি কালো কুৎসিত, আমাকে কেন পছন্দ করবে? যদি আমাকে পছন্দ নাই করবে তাহলে সেদিন সারা সন্ধেটা আমাকেই ভালোবেসে গেল কি করে? শিউলি, কি বলছিস তুই? কোন সন্ধ্যের কথা বলছিস? যেদিন সঞ্জীব তোকে ভালোবেসে গেছে? আর সে ভালোবাসা কেমন ভালোবাসা ছিল? তোর শরীরে হাত দেয়নি তো? বল শিউলি, বল, সব খুলে বল। মায়ের কণ্ঠস্বর ভীত। শিউলির চোখে মুখে অদ্ভুত খুশির ঝিলিক খেলে গেল। বলে উঠল, মা, আমার 2 মাস পিরিয়ড বন্ধ। সোমদত্তার সঙ্গে একজন লেডি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি বললেন আমি। বুঝলাম মা, নিজেকে আর সামলাতে পারবে না, এবং তাই হলো। আবারও সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিল শিউলির গালে মা। বলে উঠল, কালি পেতনি হতচ্ছাড়ি, তোর মরণ হয় না কেন? পরিবারের মুখ পুড়িয়ে ছাড়লি, যা মর গিয়ে। এ কি করলি তুই শিউলি? শিউলি মনে হয় বুঝে উঠতে পারে না মায়ের আচরণ তার প্রতি এমন রূঢ় হলো কেন। সে তো কোনো ভুল করেনি, সে তো ভালোবেসেছে। ভালোবাসাতে তো অন্যায় কোথায়? এই পৃথিবীতে সকলেই তাকে কালি পেতনি বলে। আমার পর ওই একজনই তো আছে, সে হলো সঞ্জীবদা, যে তার সারা শরীরে ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে দিতে বলেছে, কে বলেছে তুমি কুৎসিত, তুমি পেতনি? আমার চোখে তুমি সুন্দর শিউলি, খুব খুব সুন্দর। চিৎকার করে শিউলি ডেকে উঠল, মেজো কাকিমণি, সেজো ছোট কাকিমণি, কাকু, দাদা, বনু, ভাইরা, সকলে একবার আমাদের ঘরে এসো।
আমি তোমাদের একটা একটা করে সকলকে প্রশ্ন করব। মা যথাসম্ভব শিউলির মুখটা চেপে ধরার চেষ্টা করতে লাগলো। ওরে চুপ কর হতভাগী, চুপ কর, কেউ এখনো কিছু জানে না। এই পাপ কথা কারো কানে পৌঁছলে তা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন তো আমার বা তোর বাবার মুখ দেখানো দায় হয়ে যাবে। ওরে রাই, একে বোঝা। আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। শিউলি কেন এমন করছে? তবে কি ও সত্যিই বলছে? সঞ্জীবদার সাথে ওর শারীরিক সম্পর্ক ঘটেছে, কিন্তু ও এমন করছে কেন? বাড়ির সকলকে ডেকে ও কি বলতে চায়? সঞ্জীবদার সাথে ওর সম্পর্কের কথা? কেউ কি তা বিশ্বাস করবে? একান্নবর্তী পরিবারের প্রত্যেকটি মানুষ শিউলির ডাকে এসে দাঁড়িয়েছে তখন আমাদের ঘরে। সকলের চোখে মুখে বিস্ময়। শিউলি খানিক সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে নিয়ে বলে উঠল, আচ্ছা, তোমরা সকলে একটা সত্য কথা বলো তো, আমি কতটা কুৎসিত। এই তো মেজো কাকা দাঁড়িয়ে আছো, মনে আছে সেদিন আমি যখন চা করে নিয়ে তোমার সামনে এগিয়ে দিয়েছিলাম, তুমি কি বলেছিলে? এই রে শিউলি, তুই চা এনেছিস? তাই ভাবি চাটা এত কালো রঙের হলো কি করে। আচ্ছা মেজো কাকিমণি, সেজো কাকিমণি, তোমাদের মনে আছে সেবার কোনো একটা বিয়ে বাড়িতে যাব, আমি মায়ের লাল রঙের বেনারসি শাড়িটা পরে তোমাদের দেখাতে গিয়েছিলাম। তোমরা আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলে উঠেছিলে, এই রে শিউলি, কি পড়েছিস? এ যে রক্ষে কালি লাগছে রে, ভয়ে তোর ধারে কাছে কেউ আসবে না। আর ওই যে কোণে দাঁড়িয়ে আছো সেজো কাকা, তোমার মনে আছে তুমি সেদিন কি বলেছিলে? তোর বাবা তোকে বিয়ে দিতে গিয়ে ফুতুর হয়ে যাবে রে শিউলি। অবশ্য তোর যদি বিয়ে হয়, আর ভাই বোন দাদাদের আর আমার নিজের দিদির কথা তো ছেড়েই দিলাম, কেউ তোমরা আমার সাথে ভালো করে কথাই বলো না, কারণ আমি তোমাদের কারো মতো সুন্দর নই। তবে তোমাদের থেকে একটু আলাদা ছোট কাকা আর কাকিমণি। ছোট কাকা বলে, ফর্সার চাইতে কালো অনেক বেশি সুন্দর। কালো রূপের কদর সকলে দেবার মতো যোগ্যতা রাখে না শিউলি, তাই কষ্ট পেও না, বলে ছোট কাকিমণি। আর বাবা, সে তো তার রাই সুন্দরী ছাড়া আর কারোকে মেয়ে বলে স্বীকার করতে পারল না। শিউলি বলে যে তার একটা কালো কুৎসিত পেতনির মতো মেয়ে আছে, সে তো কোনোদিন খবরই রাখে না। আর মা, সে তো লজ্জায় সবার থেকে নিজেকে গুটিয়ে রাখে, যেন একটা কালো মেয়েকে জন্ম দিয়ে সে কি ভুল না করে ফেলেছে। আর এই সকলকে নিয়ে আমার পরিবার, যেখানে আমি ছাড়া সকলেই একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত। তাই মা, কাকিমণি, বাবা, কাকু, ঠিক বলেছি তো? প্রায় এক নিঃশ্বাসে কথাগুলি বলে শিউলি তাকালো মায়ের সাথে সাথে সকলের দিকে। আমি বেশ চাপা কণ্ঠস্বরে বলে উঠলাম, চুপ কর এবার, সঞ্জীবদার কথা কারোকে বলিস না। কেন বলবো না দিদি? সঞ্জীবদা আমাকে ভালোবাসে, সেটা আমার পরিবারের সকলকে বলবো না? সেই একমাত্র মানুষ যে এই পরিবারের মানুষগুলোর মতো আমাকে কালো, কুৎসিত, পেতনি এই রকম নানা নামে ডাকে না। সে আমাকে সুন্দর মনে করে, ওর চোখে আমি পৃথিবীর সেরা সুন্দরী, তা বলবো না? পরিবারের সকলে হতবাক। এসব কি বলছে শিউলি? সঞ্জীব ওকে ভালোবাসে? সকলেই একবার ওর মুখের দিকে তাকালো। ছোট কাকাই হঠাৎ বলে উঠল, তোকে সঞ্জীব ভালোবাসে আমাদের আগে বলিসনি তো? কিন্তু শুনলাম ও আমেরিকা চলে যাচ্ছে। যদি তাই হয়, তোদের দুজনের সম্পর্কের কথা আমাদের পরিবার যেমন জানলো, ওদের পরিবারও জানুক। তাহলে পরের বার ও যখন ফিরবে, তখন তোদের দুজনের সম্পর্কটা নিয়ে ভাবা যাবে। কি বলো বড় বৌদি? ছোট কাকার প্রশ্নে মা নীরব থেকে গেল, কারণ মা নিশ্চিত ছিল সঞ্জীব আজ যখন এ বাড়িতে এসে নিজের আমেরিকা যাওয়ার কথা জানিয়ে গেছে, অথচ তার আর শিউলির মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, তা যখন একবারও জানালো না, তাহলে সে কি কখনো শিউলির সাথে সম্পর্কের কথা স্বীকার করবে? শিউলি বোকা, তাই সঞ্জীবের ডাকে সাড়া দিয়েছে। ছোট কাকার কথাগুলিতে অনেকেই সমর্থন জানালো, কারণ যদি সত্যি সঞ্জীব শিউলিকে ভালোবাসে, তাহলে ওদের যাতে সম্পর্কটা পরিণতি পায় তা দেখতে হবে। তবে সেদিন ছোট কাকা যে ধারণা নিয়ে সঞ্জীবকে বিচার করেছিল, মা তার বিপরীত। এবং পরের দিন যখন সঞ্জীবকে ডেকে আনানো হলো, তখন সঞ্জীবের যা বক্তব্য ছিল তা মা আগে অনুমান করে ফেলেছিল। ফলস্বরূপ মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল শিউলির কি পরিণতি হতে পারে তা ভেবে। মা যে সঠিক ছিল তা তখনই বুঝেছিলাম যখন সঞ্জীবদা আমাদের বাড়িতে এসে কাকিমণিদের প্রশ্নে সরাসরি বলে উঠেছিল, হ্যাঁ আমি শিউলিকে ভালোবাসি।
এ কথা আপনাদের মাথায় এলো কি করে? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলে কথা বলি, তা বলে এই নয় যে ওকে ভালোবাসি। সত্যি কথা বলো সঞ্জীব, আমার শিউলিকে তুমি ভালোবাসো কি না? আমি সত্যিটা জানতে চাই। ওর সাথে তুমি... মা আর পরবর্তী কথাগুলি বলে উঠতে পারিনি, তার আগেই সঞ্জীবদা অদ্ভুত তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, কাকিমা, আমি রাইকে অঙ্ক করাতে আসি। আপনি যদি রাইয়ের কথা বলতেন, বলতাম হ্যাঁ আমি রাইকে পছন্দ করি, কিন্তু শিউলি, কিছু মনে করবেন না, আপনার মেয়েও, তবুও বলছি ওর মতো কুৎসিত কদাকার কালো মেয়েকে আমি ভালোবাসবো? অসম্ভব। মিথ্যা অভিযোগ আনছেন আপনি আমার ওপর। কাল আমি আমেরিকায় চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আপনি আমাকে এমন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করবেন ভাবলে আমি কখনোই অপমানিত হওয়ার জন্য এ বাড়িতে আসতাম না। মা আমি দুজনেই শিউলির দিকে তাকিয়েছিলাম সেই মুহূর্তে। ও নীরব। কোনো প্রতিবাদটুকু ওর কণ্ঠস্বর থেকে বের হলো না সঞ্জীবদার বিরুদ্ধে। শুধু দুটি চোখ দিয়ে নেমে আসছে জলটুকু। সঞ্জীবদা চলে গেলে মেজো সেজো কাকিমণি বলে উঠল, জানতাম সঞ্জীব কখনোই শিউলিকে ভালোবাসতে পারে না। কোথায় সঞ্জীব আর কোথায় শিউলি? মা আর কথা বাড়ায়নি। শিউলির হাতটা ধরে এক প্রকার টানতে টানতে নিজেদের ঘরে চলে গেল। এরপর যা হওয়ার তাই হয়েছিল। সঞ্জীবদাকে আমাদের পরিবার বিশ্বাস করল, শিউলিকে নয়। আর তার কিছুদিন পর যখন আমাদের পরিবার জানল শিউলি অন্তঃসত্ত্বা, তখন সকলেই প্রায় এক বাক্যে বলে উঠল, কার সাথে কি করেছে যার ফল এই? বেচারা সঞ্জীবকে অপমানিত হতে হলো। অমন ভালো ছেলে শিউলির সাথে এমন অন্যায় কখনোই করতে পারে না। শিউলি জানে কার সাথে কি করেছে, এখন যার ফলভোগ চক্রবর্তী বাড়িকে করতে হবে। চক্রবর্তী বাড়ির মুখে চুনকালি পড়ল। শিউলি উঠতে বসতে কথাগুলি শোনে আর নীরবে চলে যায়, না কোনো প্রতিবাদ করে না, বরং সবটুকু দোষ নিজের ওপর নিয়েও চলে যায়। এর পরের ঘটনা সেই ভয়ঙ্কর দিন। দুপুরবেলা সকলে যে যার ঘরে, আমি কলেজে। শিউলি কিছুদিন ধরে কলেজ যাচ্ছে না, মাও কিছু বলে না। ছোট কাকার সাথে কথা হয়েছে। ছোট কাকাই চেনা জানা একটি নার্সিংহোম থেকে ওর পেটেরটাকে নষ্ট করে দিতে হবে তেমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু না, তার সুযোগ দেয়নি শিউলি। সেদিন দুপুরে চরম সিদ্ধান্তটা নিয়েছিল। আমার আর ওর নিজস্ব ঘরটার কড়িকাঠ থেকে নিজেকে ঝুলিয়ে দিল। যখন আমরা ওর ঝুলন্ত মৃতদেহ দেখেছিলাম তখন সন্ধে পেরিয়ে গেছে। রাই থামতেই সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তোমরা সত্যি খুব অবিবেচকের কাজ করেছিলে সেদিন। ও সঞ্জীবের কথা যখন বলেইছিল তোমাদের, সঞ্জীবের মুখ দিয়ে তোমাদের সত্যটা বার করানো উচিত ছিল। একটা ছেলে এত বড় অন্যায় করে এত সহজে ছাড়া পেয়ে গেল? না, মানতে পারলাম না। সঞ্জীবের থেকেও তোমরা শিউলির ওপর অবিচার করেছিলে বেশি। ওকে তোমরা কেউ বিশ্বাস করলে না, যারা কিনা ওর নিজের পরিবারের লোকজন। ও আর কি করে? নিজেকে অপমানের হাত থেকে, পরিবারকে লজ্জার হাত থেকে বাঁচাতে এমন চরম সিদ্ধান্ত নেয়। আসলে তুমি বললে না তোমরাই শিউলির মৃত্যুর জন্য দায়ী? একদম ঠিক বলেছ। বিশেষ করে তুমি, তোমার মা আর বাবা, যারা অন্তত শিউলিকে বিশ্বাস করে ওর পাশে দাঁড়াতে পারতে, তাহলে এমন করুণ পরিণতি কখনোই শিউলির হতো না। রাত কেটে গিয়ে সকাল হলো। ব্রেকফাস্ট টেবিলে রাই সৌরভের থেকে জানতে চায় বাক্সটা কি এনেছিল। সৌরভ জানাই এনেছে, এবং তা রাখা আছে তাদের শোবার ঘরেই। পুরনো আমলের তালা আটকানো, তাই খোলা সম্ভব হয়নি। রাই দ্রুত নিজেদের শোবার ঘরে গেল। সত্যি সৌরভ সেটি ঘরের এক কোণে রেখে দিয়েছে। রাই একটি লোহার মোটা ছোট আকারের রড মতো জোগাড় করে তা দিয়ে তালাটির ওপর 2-4 বার আঘাত করতেই খুলে যায় তালাটি। বাক্স থেকে তালাটি টান মেরে খুলে বাক্সের ডালাটা তুলতেই চমকে ওঠে রাই। তাতে রয়েছে তাদের 4 জনের একত্রে পুরীতে গিয়ে তোলা ফটো, একটা সাদা মুক্তোর হার। ছোট কাকা কেবলমাত্র শিউলির জন্য এনেছিল হায়দ্রাবাদ থেকে, এবং সকলের আড়ালে ডেকে নিয়ে গিয়ে দিয়েছিল, যা পরে জানতে পেরে রাগে রাই সেটা ছিঁড়ে দিয়েছিল শিউলি যাতে পড়তে না পারে। আর রয়েছে মায়ের বিয়ের লাল বেনারসি, যেটা মা শিউলিকেই দিয়েছিল। আর কয়েকটা ভাঙা কাচের চুড়ি, টিপের পাতা, লিপস্টিক, আর একটা বাদামি হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ। সেটা ধীরে ধীরে খুলে চোখের সামনে মেলতেই চমকে ওঠে রাই। একটা 2 লাইনের চিঠি, বড্ড চেনা হাতের লেখা, অঙ্ক মাস্টারের। শিউলি, রাইয়ের কাছে শুনলাম তোমাদের পরিবারের সকলে আগামীকাল বিয়ে বাড়িতে যাচ্ছে। তুমি কিন্তু যেও না,
কোনো অজুহাতে থেকে যেও, আমি আসব শুধু তোমার কাছে, তোমার সঞ্জীবদা। মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠতেই বাক্সের ডালাটা বন্ধ করে রায় দেখল বড় দাদার ফোন। হ্যালো রায়, তুই গ্রামের বাড়ি ঘুরে এলি, তা কি বুঝলি ওখানে ফ্ল্যাট করলে ভালো হবে তো? গ্রাম হলেও এখন অনেক ফ্ল্যাট হচ্ছে ওখানে, কি বলিস তুই? বড়দা, সঞ্জীবদা মানে তোমার সেই বন্ধু এখন কোথায় আছেন বলতে পারো? সঞ্জীবদা মানে শিউলিকে নিয়ে, তা হঠাৎ তার খোঁজ করছিস? বলো না বড়দা। ওহো, সঞ্জীব সে তো আর বেঁচে নেই রে, দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত বছর মারা গিয়েছে। স্ত্রী আছে, ছেলেপুলেও হয়নি, বেচারা, হতভাগ্য জীবন। অমন ব্রিলিয়ান্ট ছেলে জীবনটা বড় খারাপভাবে কাটলো। ও আচ্ছা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রায় পুনরায় বলে ওঠে, বড়দাদা, গ্রামের বাড়ি ভেঙে ওখানে ফ্ল্যাট বাড়ি হবে না। আমি ওই বাড়িটা পুরোপুরি কিনে নেব তোমাদের সকলের থেকে। আমি ওই বাড়ি ধ্বংস দেখতে পারবো না। কিন্তু রায়, তা কি তোর পক্ষে সম্ভব হবে? কোনো কিন্তু নয়, ওই বাড়ি থাকবে বড়দা। আমি ওটাকে আগের মতো সুন্দর করে গড়ে দেব। দেখো, নাম রাখব 51বর্তী, কেয়ার অফ শিউলি চক্রবর্তী। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।